বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমরা বসে টাচ গ্রুপের চেয়ারম্যান এবং একই সঙ্গে তিনি ইয়েমেনের বাংলাদেশের অনারারি কাউন্সিল জেনারেল মিস্টার কে মুজিবুল হক এবং আমার ডানে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক মিস্টার মাহমুদ রেজা চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচনের মাত্র কয়েকটা দিন বাকি এবং নির্বাচনের দুটো শিবির থেকেই ক্যাম্পেইনে যে পারস্পরিক বাকবিতণ্ডা বাক্য বিনিময় হচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগ, সত্য মিথ্যের যে লড়াই আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে এটার একটা বড় নতুন মাত্রা আমি বলবো যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। দুটো পক্ষই মিডিয়া ক্যাম্পেইন করছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এগুলো শালীনতার সীমা লঙ্ঘন করছে। প্রচুর অসত্য ফেক বিষয় সামনে চলে আসছে। সো আপনারা কিভাবে দেখছেন আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাইব। মিস্টার মুজিবুল হক আপনার কাছ থেকেও শুনতে চাইব এবং মিস্টার মাহমুদ রেজা চৌধুরীর কাছ থেকে এবং তিনি যেখানে থাকেন সেই দেশের অভিজ্ঞতার আলোকেও শুনতে চাইব। মিস্টার কে মুজিবুল হক। ধন্যবাদ, স্বাগতম আমাদের প্রিয় দর্শকদের। আসলে অন্যান্য নির্বাচনের তুলনায় এই নির্বাচনটা কিন্তু একটু নিউ অ্যাপ্রোচে আছে। নিউ অ্যাপ্রোচ বলতে হয় কি, যেটা আমরা জানি যে 91 সাল, 96, 2001 একটা মোটামুটি লেজিটিমেট একটা ইলেকশন, অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়েছে বাংলাদেশে। তারপরে তো আমরা জানি কি ইলেকশন হয়েছে। ইভেন আমি পার্সোনালি 2008-এর নির্বাচনটাকেও কিন্তু আমি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন বলি না, বিকজ আই ওয়াজ ইনভলভড পার্সোনালি এবং আমি দেখেছি ওখানে কিভাবে সূক্ষ্মভাবে কতগুলি কাজ হয়েছে এবং আমরা দেখেছি। তো হাউএভার এই ইলেকশনটার মধ্যে দুইটা জিনিস, একটা হলো একটা অভ্যুত্থান, ধরেন বিপ্লবের পরে হয়েছে, বিপ্লব বলেন বা যাই বলেন, একটা আন্দোলনের ফসল, একটা গভর্নমেন্ট, ফ্যাসিস্ট গভর্নমেন্ট পতনের পরে ইলেকশন। আরেকটা জিনিস, যারা লং টাইম এলাই ছিল ওই দুইটা পার্টি কিন্তু কম্পিটিটর ইচ আদার। এরা ধরেন হিস্ট্রিক্যালি আপনি যদি দেখেন 30 বছর তারা কিন্তু একে অপরের এলাই ছিল এবং তারা দুইজনেই কিন্তু পার্টনার। তো যেই জিনিসটা জিলুর ভাই বলছেন, সবচেয়ে ড্যামেজিং একটা জিনিস হচ্ছে ফর দি জাতির, মানে ফিউচার, স্পেশালি ইয়াং অ্যাডাল্টদের জন্য এবং চিলড্রেনদের জন্য, যে আমরা নির্বাচনে যাব, আমাদের একটা নির্বাচনের ম্যানিফেস্টো থাকবে, আমাদের একটা অ্যাপ্রোচ থাকবে, আমরা দেখব যে আসলে আমরা কত ভালো জিনিস আগামী প্রজন্মের জন্য দিতে পারি, দেশের জন্য দিতে পারি, ইকোনমিক এরিয়াতে, সোশ্যাল এরিয়াতে, ল এনফোর্সিং এজেন্সির এরিয়াতে, সবগুলি সেক্টরে উচিত হবে কি আমরা কত ভালো আমাদের প্ল্যান প্রেজেন্ট করতে পারবো। এবং আরেক পার্টিও চেষ্টা করবে যে আমার চেয়ে ভালো, বা আমি চেষ্টা করব অন্য পার্টির চেয়ে ভালো একটা আমার ম্যানিফেস্টোটা হোক, আমার কর্মসূচিটা হোক। কিন্তু আনফর্চুনেটলি এখানে দেখা গেল যে এটা একটা আউট অফ দ্য ওয়ে, সোশ্যাল মিডিয়াতে এমন কিছু জিনিস আসতে থাকলো, এখানে মনে হচ্ছে যে এটা একটা মিথ্যার, ষড়যন্ত্রের, প্রপাগান্ডার একটা কম্পিটিশন বা ইলেকশন হচ্ছে। এটা যে একটা ইলেকশন, একটা গণতান্ত্রিক চর্চার ভিতরে থেকে যে ইলেকশনটা হচ্ছে এইটা না। এটা হলো আপনাকে আমি আপনার ইজ্জত কীভাবে নষ্ট করব, আপনার সুনাম কীভাবে নষ্ট করব, আপনার পার্টির সুনাম কীভাবে নষ্ট করব, আপনাকে টেনে হেঁচড়ে কীভাবে নিচে নামাবো, একটা পন্থা, যেই পন্থাটা মানুষের একটা মানুষ, মানে যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, যার মানবতা আছে, সেই কাজটা করতে পারে না। আমরা মানবতা বিরোধী অনেক অ্যাক্টিভিটিস দেখি, এক্সট্রা জুডিশিয়ারি কিলিং দেখি, আপনার অনেক কিছুই দেখি, কিন্তু এটাও কিন্তু একটা এক্সট্রা জুডিশিয়ারি ক্যাম্পেইন। বিকজ আপনি এমন জিনিস দিয়ে আপনি আমাদের বাচ্চাদেরকে, আমাদের সমাজকে একদম পলিউটেড করে দিচ্ছেন, জানেন। এটা মেন্টাল হেলথের উপরে সাংঘাতিক এফেক্ট আসতেছে। আমাদের বাচ্চারা ঘরে বসে সারাক্ষণ তারা, ধরেন আমার ছেলে, মনে করেন আমি একটা পার্টিকে সমর্থন করি, স্বভাবত তারা অ্যালাইন থাকবে আমার সাথে। তো যখনই দেখে যে একটা আজগবি প্রপাগান্ডা আসছে, তখন তারা মেন্টালি কিন্তু ডিস্টার্ব হচ্ছে। আবার সিমিলারলি অপোজিশনের তাই। এখন যে যারা চিলড্রেন, স্পেশালি যারা বাচ্চা, যারা ইয়াং অ্যাডাল্ট, তারা কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। একটা আপনি এখানে ধরেন রকেট লেন্সার মারা, আর ওই যে স্ট্যান্ড গানের গুলি মারা, এনএনজি মারা, আর এটাও কিন্তু তার চেয়ে ডেঞ্জারাস। মানে আপনি প্রত্যেকটা ঘরের ভিতরে বোম্বার্ডমেন্ট এমনভাবে করতেছেন, নেগেটিভ বোম্বার্ডমেন্ট,
যে জিনিসটার এফেক্টটা কিন্তু আমরা বুঝতেছি না, যে আমরা ইলেকশনের নামে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছি, ইলেকশনের নামে আমরা আমাদের সামাজিক মানে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নষ্ট করে দিচ্ছি। এখন তারা কি হচ্ছে, তারা আবার তাদের যা জ্ঞান বুদ্ধি আছে সব কিছু নিয়ে তারা আবার এটা কাউন্টার করতে চাচ্ছে। ও আমার বাবা তো এই পার্টির এমপি ইলেকশন করে, চলো লেটস ফর্ম এ টিম অ্যান্ড ফাইট উইথ দেম। তো এখন যখনই একটাকে মিথ্যাকে ফাইট করবেন তখন আরেকটা মিথ্যা ক্রিয়েট করতে হচ্ছে। আপনি দেখেন 80% আজকে বিকেলেও আমরা অ্যাসেসমেন্ট করে দেখলাম, জানেন 16 কোটি ডাটাকে আমরা এক্সট্রাক্ট করছি, করে দেখি যে মাত্র ওখানে রিয়েল মানে অর্গানিক এঙ্গেজমেন্ট হলো 45%, আর বাকি সব বট বাহিনী দ্বারা করা হচ্ছে। তা আমার কথা হচ্ছে যে এই জিনিসটাকে যদি পলিটিক্যাল লিডারশিপ যদি এখন অ্যাড্রেস না করে, এখনও যদি তারা এটাকে বসে এটার বর্ডার লাইনটা ঠিক না করে দেয়, একটা এথিক্যাল অ্যাপ্রোচের ভিতরে না আনে, তাইলে ওনারা জিতবেন ঠিকই, এটা যেই নালে উৎপত্তি সেই নালে বিনাশ হয়ে যাবেন। আমার এইটা হইলো আমার কথাটা আর কি। এখন এই জন্য মনে করি যে যারা যে মেজর পার্টিগুলি আছে তারা চিন্তা করা উচিত যে তারা এই পিছনের দিক থেকে যেমন ক্ষমতা দখল করে, এটাও পিছনের দিক দিয়ে ক্ষমতা দখল করার মতোই, কিন্তু একটা প্রপাগান্ডা যেটার মধ্যে রিয়েলিটি নাই, ওইটা বাদ দিবেন না, একদম রিয়েল ভোটারদের কাছে যাবেন। ওনাদের দায়িত্ব হলো ভোটারদের কাছে যাওয়া, যে ভোটারদেরকে ওনাদের যে প্রোগ্রামটাকে কনভে করা এবং ওনাদের সমর্থনটা নেওয়া। এটা না করে কি করতেছেন ওনারা, উল্টাপাল্টা একজনকে ব্লেম গেম করছেন। এবং তাও ব্লেম করা যায়, ব্লেম করতে পারেন যে আমার কর্মসূচিটা ভালো না, আপনি বেটার কর্মসূচি নিয়ে আসেন, একটা হেলদি কম্পিটিশন করেন। কিন্তু এখন কি করতেছেন, এআই দিয়ে কতগুলি জিনিস করতেছেন যেখানে রিয়েলিটি নাই। আবার এমন কিছু জিনিস নিয়ে আসতেছেন যে জিনিসগুলির সাথে এথিক্যালি মানুষের কাছে গ্রহণযোগ্য না, এবং এমন কিছু জিনিস নিয়ে আসতেছেন যারা বিশেষ করে আমি যে কথাটা বললাম যে বাচ্চাদের মেন্টাল হেলথের জন্য সবচেয়ে মানে ক্ষতিকর জিনিস নিয়ে আসতেছি। তা আমরা আসলে এই ধরনের কম্পিটিশনে যদি থাকি, নেগেটিভ ক্যাম্পিং করে যদি আমরা ইলেকশনে যাই, ইলেকশনের রেজাল্ট যাই হোক, যদি নেগেটিভ ক্যাম্পিংয়ের এফেক্টটা যদি আমাদের জন্য পজিটিভ হয়ে আসে, আলটিমেটলি কিন্তু কি হবে জানেন, আমাদের রেজাল্টটাও নেগেটিভ হবে। বিকজ আমাদের ডিরাইভ করছি তো থেকে নেগেটিভিটি থেকে। আপনি দেখেন না আজকে বেশ কিছুদিন যাবৎ কিছু আমি এই ধরনের পোস্ট দেখছি, আপনারা হয়তো বা দেখেছেন, যে উই মাস্ট স্টপ ইট, আমরা আমাদেরকে প্রটেক্ট করার জন্য আমরা এটা স্টপ করা দরকার। এবং যত কিছু ডিরাইভ করতেছে, এই ডিরাইভটা কিন্তু করতেছে নট ফ্রম দি পিপল, জেনারেল পিপল, ফ্রম দি পলিটিক্যাল লিডারশিপ। যদি এটাকে এন্ডোর্স না করতো তাইলে কিন্তু এইটা এই অবস্থায় আসে না। জি, আমি স্যার মোহাম্মদ রেজা চৌধুরী, আপনি শুনছিলেন এবং আপনার কাছে ওই একই প্রশ্ন আমি আগেই রেখেছিলাম। ধন্যবাদ ঝিল্লুর, আপনাকে ধন্যবাদ চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা যারা রাত জেগে দেখছেন এবং কেউ কেউ সকালে দেখবেন, সেই সমস্ত অসংখ্য শ্রোতা দর্শককে ধন্যবাদ। মুজিবুল হক, আপনার আলোচনায় কিছু বিষয় চলে আসছে এবং শুরুতেই আমাদের সম্মানিত উপস্থাপক জিল্লুর একটা কথা বলেছেন, শালীনতা, অ্যাবসেন্স বিভিন্ন প্রচারণায়। আপনার কথায় আসছে আসলে রাজনীতি তার দেশের জন্য না দলের জন্য না নেতার জন্য। সোশ্যাল মিডিয়ার কথা আসছে এবং সিস্টেমের কথা আসছে। আপনার আরেকটা শব্দ যোগ করেছেন, অর্গানিক প্রিন্সিপাল বা অর্গানিক ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখছি না। এআই ইস্যু আসছে আপনার প্রসঙ্গে, এবং মেন্টাল হেলথ স্পেশালি ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন। চিলড্রেনদের কথা আমি বলি না, কারণ তারা এখনও অতটা বুঝতে পারছে না। আমি সবসময় বাংলাদেশের খবরাখবর রাখি, কারণ এটার উপরে আমি কিছু লেখালেখি করি। আমার মনে হয়েছে যে শালীনতা বোধটা ক্রমান্বয়েই হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। যখন শালীনতা বোধ বলতে আমরা কি বুঝি, আপনার সাথে আমার ভিন্ন মত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে হাউ আই রেসপেক্ট ইউ, হাউ আই অনার ইউ, and how I justify your situation versus my situation with humble
নোটস। এখানে অনেক মানুষের সাথে হয়তো আমার মতামতের ভিন্ন মত হতে পারে, কিন্তু আমার শালীনতায় তো সেটা বাধা হওয়া উচিত না। অন ক্যামেরা যদিও বলা উচিত না, কিন্তু তবু বলছি, যেহেতু এটা উদাহরণ, এটা মুক্ত আলোচনা। জিল্লুরের ব্যাপারে আমাদের সম্মানিত উপস্থাপক ব্যাপারে অনেক ধরনের অনেক বিষয়, অনেকের ভিন্ন মতও আছে, কিন্তু আমার প্রসঙ্গে আমি যখন দেখি জিল্লুরকে, তো আমি আজকে বহু বছর থেকে দেখি, প্রায় 10 বছর কাছাকাছি। ভিন্ন মত থাকলেও তার ভেতরে যে শালীনতা, বিনয় আছে, দ্যাটস ইট। আমার কাছে ওটাই মুখ্য, বাকিটা মুখ্য না। কিন্তু আমাদের সমাজে যারা সমাজকে পরিচালনা করেন, সমাজে যারা ম্যাটার করেন, তারা যে কোনো কারণে তাদের মধ্যে একটা ইগো কাজ করে। অধিকাংশ যারা ম্যাটার করেন, আমি তাদের কথা বলছি, যারা ম্যাটার করে না বা যারা সেরকম তাদের অধিকাংশের মধ্যে একটা ইগো কাজ করে। সেই ইগোটা হচ্ছে একটা সুপারফিশিয়াল ইগো, যে আমি যা জানি সেটাই ঠিক, বাদবাকিরা যা জানে সেটা ভুল। এই দৃষ্টিভঙ্গিটা, বা আপনাকে খণ্ডন করতে হলে আমার ভিতরে যে সামাজিক যে মূল্যবোধ বা ভ্যালুজ যেটাকে বলি, আমরা যারা 60-এর দশকে বড় হয়েছি, তারা আমরা দেখেছি যে তখন যে শালীনতা বোধটা ছিল, যে মূল্যবোধটা ছিল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সেই মূল্যবোধটা আজকে দেশে নাই, সেটা কমপ্লিটলি অনুপস্থিত। এখন আমরা প্রতিবারই কিন্তু আমাদের 72 সাল থেকে যদি আমরা গুনি, এই যেটা আমরা অনেকে বলি 1991 ইলেকশন, 96 ইলেকশন এবং 2001 সালের ইলেকশন, মোটামুটিভাবে ইট ওয়াজ এ ফেয়ার পাবলিক রিপ্রেজেন্টেটিভ পিপলস ইলেক্টেড। তারপরে ইট কন্ট্রোল বাই দ্য আদার্স। কেন আদার্স কন্ট্রোল হয়ে গেল? যখন আপনার দেখা গেল যে এই 91, 96 এবং 2001 সালের নির্বাচনে জনগণ তার রায় দিতে পেরেছে, কিন্তু তার ফলে দেখা গেছে যে জনগণের রায়কে ম্যানিপুলেট করার জন্য রাজনৈতিক নেতা নেত্রী তাদের আসন এবং তাদের শক্তিকে বজায় রাখার জন্য তারা নিজেরাই ম্যানিপুলেটেড হয়ে গেছে, দৃশ্যত বা অদৃশ্য। তখন তারা চেষ্টা করলো যে তাদের ম্যানিপুলেশনে যারা যে জিনিসটা চাচ্ছে, তাদের ক্ষমতা, তাদের ইগো, তাদের তথাকথিত ইতিহাস বর্ণনা, এগুলোই যেন বজায় থাকে, বাদ বাকি কিছু যান। আপনি ইতিহাস পড়তে গেলে ইতিহাসের কয়েক পাতা বাদ দিলেন, কয়েক পাতা পড়লেন, তা তো হয় না। আপনাকে ইতিহাসের সব প্রতিটা পৃষ্ঠাই পড়তে হবে। তো এখন বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যে ভূমিকা, এখন এটা টোটালি আমি একটা নেগেটিভ ভূমিকা বলে মনে করি, পজিটিভের চাইতে। কারণ যেটা আপনিও বলেছেন, যেখানে কোনো ভদ্রতা বজায় রেখে কথা বলা হয় না, যেমন ধরেন নিউ ইয়র্কে আছে, আমেরিকার কয়েকটা জায়গায় আছে, বা যারা আছে যারা, কারণ হচ্ছে কি তারা সবাই ফোকাসড হয়ে যাচ্ছে, বুঝুক বা না বুঝুক তারা চাচ্ছে। কারণ এতে করে আপনি সবাই দেখছেন ঘরে ঘরে টিভি, এখন তো টিভি শুধু একটা দুইটাই স্টেশন না, ঢাকায় বাংলাদেশে মনে হয় প্রায় কতটা 40-50টা টিভি স্টেশন হবে, 40-50টা টিভি, এতটুকু একটা দেশ। আগে ছিল একটাই বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, এখন 50টা দেশে 50টা মানে টেলিভিশনে আপনার কথা বলতে হলে তো অ্যাটলিস্ট 50 জন লোক তো দরকার হবে প্রতিদিন। তো প্রতিদিন 50 জন লোক কোথায় পাবেন আপনি গুণগত মান যদি বিচার করেন? অতএব আর পাচ্ছি না, যে কেউ আসছে, এবং তারপর তাদের আছে ঘরে ঘরে টিভি, তো তারাও সেভাবে হাতে হাতে টিভি, প্র্যাকটিক্যালি আপনি যদি মোবাইলকে বিবেচনায় নেন তাহলে হাতে হাতে টিভি। তো হাতে হাতে টিভি নিয়ে, ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে টিভি, হাতে হাতে টিভি, মুখে মুখে টিভি, আপনি মুখ দিয়ে বলছেন, চলে যাচ্ছে। তো এই আপনি কেন বলছেন? তার মধ্যে কিন্তু কোনো যেটা আপনি বলছেন দেশপ্রেম নাই। আছে ব্যক্তিপ্রেম, আছে দলীয় প্রেম, আছে গোষ্ঠী প্রেম, আছে শ্রেণী প্রেম। এখানেই নেতার ভূমিকাটা গুরুত্বপূর্ণ। উনি যেমনটা ইঙ্গিত করছিলেন, এবং আপনিও বলছিলেন যে ওই নেতার প্রসঙ্গটা আনছিলেন, দেশ না দল না নেতা, নেতা আসলে কেমন হওয়া উচিত আপনি একটু ছোট্ট করে বলেন। আমি একটু ওনার কাছে যাব, শুনে এসে আবার আপনার কাছে আসছে। আমি মনে করি সূচনাটা আপনি করেন, তারপর ওনার আলোচনাটা শুনি, তারপরে আমি আপনার কাছে আসি। আমি নেতা বলতে মনে করি আপনার কথা এবং কাজে অভিন্নতা থাকতে হবে। জি, ধন্যবাদ মুজিবুল হক। ইনফ্যাক্ট নেতা, আমি যেটা মনে করি, নেতা একটা ইনস্টিটিউশন, নেতা কোনো ব্যক্তি না। বিকজ নেতা মধ্যে কতগুলি গুণাগুণ থাকতে হবে। যেমন আমরা মানুষ, আমাদের যেমন গুণাগুণ আছে, হাত পা থাকার এবং কেমিক্যাল যে কম্পোজিশনটা আছে, সব কিছু বলেই আমরা একটা মানুষ, ওয়ার্কেবল।
কিন্তু নেতাও কিন্তু একটা ইনস্টিটিউশন, এবং একটা ব্যক্তি নেতা হতে পারবে না যদি তার কাছে কিছু গুণাগুণ না থাকে। সে ফর এক্সাম্পল, আমি চিন্তা করতেছি নেক্সট প্রাইম মিনিস্টার আমি কেমন দেখছি। তো নেতা এখন যদি আপনি মনে করেন যে তার দেশের স্বার্থটাকে সে দেখবে এবং দেশের স্বার্থ রক্ষার্থে তার কি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম, এই জিনিসটাকে তার নিয়ে আসতে হবে সামনে। এখন ধরেন নেতা যেহেতু একটা মানুষের ভিতরেই বিল্ট আপ, ইনস্টিটিউশনটা ব্যক্তির উপরে নির্ভর করে, সেই জন্য নেতার আবার এই ইনস্টিটিউশনাল যে নলেজগুলি তার থাকতে হবে। তার ওই চরিত্রের ভিতরে, তার চলাফেরা, কথার ভিতরে, আপনি কিছুক্ষণ আগে বললেন যে কথাটা, যে কথা রেজা ভাই বললেন, প্রত্যেকটা জিনিসে নেতার ইচ অ্যান্ড এভরি স্টেপ অ্যান্ড টক হ্যাজ টু বি লাইক লিডার অ্যান্ড অলসো দি অ্যাক্ট। এখন আমরা যদি নেতা ডেফিনেশন করতে চাই, ধরেন একটা, আমি কালকে প্রাইম মিনিস্টার হলাম, এখন আমি প্রাইম মিনিস্টার হিসাবে আমার যে প্ল্যান প্রোগ্রাম, এটাকে দেশের জন্য আগায় নেওয়াটাই হবে আমার একমাত্র উদ্দেশ্য। ধরেন আমার সাথে কাজ করবে 10 জন লোক থাকবে, 10 জন লোক তো সমাজে চিনার দরকার নাই। আপনি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের পিএসকে ব্রিটিশরা জানে না, আপনি আমেরিকান ট্রাম্পরে দেখতেছেন, কিন্তু এর আগের গভর্নমেন্টে ওর ছেলে মেয়ের জামাইকে আমরা নাম শুনতাম, দেখতাম, কিন্তু এবার কিন্তু দেখি না, এবং এটা নাই, চেঞ্জ আসছে, বিকজ সে ফিল করছে যে না, লিডারশিপের জন্য এটা ক্ষতিকারক। তো ব্যক্তিগতভাবে আপনাকে কাটছাট করে একটা জায়গায় আসতে হবে যেখানে আপনার রাষ্ট্রের কাজগুলি আপনি করবেন আপনার প্ল্যান অনুযায়ী। ওখানে যদি ধরেন আপনার ব্যক্তিগত স্টাফকে কেউ চিনবে না, আপনার পরিবারের সদস্যদেরকে কেউ চিনবে না, আপনার বাসার সহকারীকে কেউ চিনবে না, আপনার বন্ধুবান্ধবকে কেউ চিনবে না, শুধু দেশ যেই কোটি কোটি মানুষ আপনাকে ভোট দিয়ে নেতা করেছে, শুধু তারা আপনাকে চিনবে, আপনার অ্যাকশনটা দেখবে, আপনার তাদের কাছে যে কমিটমেন্ট করেছেন কমিটমেন্টটাকে ফুলফিল করবেন, এইটাই তারা দেখার একমাত্র জিনিস। এখন আপনি যদি মনে দেখেন যে দেশের মানুষ যদি দেখে যে না, আপনার আশেপাশের একজন লোক ইনফ্লুয়েন্স করছে, এবং আপনার আশেপাশের লোক একজন, ধরেন এমনও আমি দেখেছি কোনো এক সময় যে প্রাইম মিনিস্টারের বাসায় উনি হয়তো বা সহকারী হিসাবে আছে, উনি যাচ্ছেন মিনিস্ট্রিতে, আমি এক মিনিস্ট্রিতে ঢুকতেছি, মিনিস্টার সাহেব গেটে দাঁড়ায় আছে, কি হয়েছে যে ইমুক আসবেন। তো দিস শুড নট বি হ্যাপেন। এটা হলো পার্সোনাল লেভেলে আমি বলতেছি। আর নেতার তো কতগুলি গুণাগুণ থাকতেই হবে, যেমন নেতা যে কোনো সময় সে মিস্টেক করবে, সে সরি বলতেই হবে। যদি সে তার মিস্টেকটাকে যদি অ্যাডমিট না করে এবং সরি না বলে, তার ওই যে ইনস্টিটিউশনাল যে ক্যারেক্টারিস্টিক্স থাকবে না নেতার। নেতা একজনের সাথে ওপেন থাকবে, সবার ওপিনিয়ন নিবে, অ্যাক্সেসেবল হবে, নেতার দরজা অলওয়েজ খোলা থাকবে, নেতার কাছে সব আসবে, নেতা ওপিনিয়ন নিবে, বাট সিদ্ধান্তটা সবার দরজা খোলা থাকলে তো আর হ্যাঁ সবার জন্যই খোলা থাকতে হবে। অ্যাটেন্ড করতে হলে তো নেতা কাজ করতে সবার পারবে না। বলতে হয়েছে যে অ্যাক্সেসেবল হইতে হবে। মানে একটা জিনিস হয়েছে যে ধরেন ইভেন এখনকার সময়ে দলের ভিতরেও নেতাকে কিন্তু অ্যাক্সেস পাচ্ছে না অনেকে। আপনি ধরেন অতীতে আমরা দেখেছি অনেকে প্রাইম মিনিস্টার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আপনার অ্যাক্সেসিবিলিটিটা কতটুকু ছিল, ভেরি লিমিটেড ছিল। আপনি ধরেন একটা কাজ করবেন, এখন অ্যাক্সেসিবিলিটি বলতে এটা বোঝাচ্ছি যেই কাজটা করবেন এটার এক্সপার্ট তো অ্যাভেলেবল আপনার দলে আছে, দলের বাইরে আছে, লেট দেম আপনার কাছে অ্যাক্সেস করার জন্য সুযোগ দেন, আপনি তাদেরকে শুনেন, শুনে নেতা অফকোর্স নেতাই ডিসিশনটা নিবে। আর নেতা হইতে হবে ভাই যেটা বলে বিনয়ী হইতে হবে। নেতা আমরা যে এখন ভেরি রিসেন্ট পাস্টে যদি ক্যাম্পিং দেখি, একটা সবচেয়ে আমাদের বডির সবচেয়ে হালকা অর্গান ধরেন জিব্বাটা, টাংটা, ভেরি লাইট ওয়েট, অ্যান্ড ভেরি লাইট ওয়েট ইজ ড্যামেজিং আস এভরি ডে। বুঝছেন, একটা লাইট ওয়েট একটা জিনিস আমরা কন্ট্রোল করতে পারছি না, আমাদের জিব্বাটা আমরা কন্ট্রোল করতে পারতেছি না। তো নেতার সবচেয়ে বড় জিনিস হবে কি জানেন, তার কথা হইতে হবে মানে বাস্তবসম্মত এবং সঠিক কথা তাকে বলতে হবে, যেতে মানুষ এই কথা থেকে তাকে নেতা হিসাবে স্বীকৃতি দেয়, কথা থেকে তাকে যেন ডিক্টেটর না বলে, কথা থেকে যেন তাকে একটা গালি না দেয়, কথা থেকে যেন তাকে খারাপভাবে সম্বোধন না করে। তো এইটার জন্য আমি মনে করি কি জানেন, নেতার পাশেও একটা সার্কেল থাকতে হবে যাদের মানে যেটা লিডার প্লাস লিডারশিপ,
তো নেতাটা ডিপেন্ডেবল, আবার তার টিম মেম্বার থাকতে হবে টু ফর্ম এ লিডারশিপ। এবং এই লিডারশিপ যতগুলি নেতার সাথে লোক থাকবে তারা রেসপেক্টিভ আপনার জায়গা থেকে তাদের নলেজ থাকতে হবে, তাদের সততা থাকতে হবে, তাদের ক্যাপাবিলিটি থাকতে হবে। এইটা না থাকলে তো আর লিডারশিপ হলো না। অ্যাকচুয়ালি আমি বলতে চাই একজন নেতার সবচেয়ে বড় দায়িত্ব জিনিস কি জানেন? সৎ হওয়া। আপনি এটা শেষ করে দিই। সৎ হওয়া মানে কি জানেন? একটা দেশের প্রাইম মিনিস্টার যদি সৎ হয়, 100% সৎ হয়, সে যদি সৎ হয় এবং সে যে অসৎকে যদি অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসে, আপনি বিশ্বাস করেন ওই দেশ এমনিতেই ফ্লাই করবে। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, অনেকগুলো প্রসঙ্গ আসছে, যেমন ধরেন নেতার ব্যাপারে, ধরেন হিটলারও একজন নেতা ছিলেন, মুসোলিনিও একজন নেতা ছিলেন, আবার লিকুয়ান একজন নেতা ছিলেন, আব্রাহাম লিঙ্কন একজন নেতা ছিলেন, জেনারেল ওয়াশিংটন একজন নেতা ছিলেন। খুব সাম্প্রতিক সময় যদি বলি, নেলসন ম্যান্ডেলা একজন নেতা ছিলেন। এক একজনের, গান্ধী একজন নেতা ছিলেন, জিন্না একজন নেতা ছিলেন, সরওয়ার্দী সাহেব একজন নেতা ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব একজন নেতা ছিলেন, শেরে বাংলা ফজলুল হক সাহেব একজন নেতা ছিলেন। প্রত্যেকটা নেতার ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন ভিন্ন। আপনি যদি নেতাকে নির্দেশ করতে চান, সেটা হচ্ছে আপনার একটা কমান্ড থাকতে হবে। যেমন ধরেন বিএনপির তারেক রহমান সাহেব বলছেন, আমি স্বপ্ন বুঝি না, আমি পরিকল্পনা বুঝি, আই হ্যাভ এ প্ল্যান। এখন এটা ভুল কোথায়? এখন এটাকে যারা নিয়ে ব্যঙ্গ করছে বা যারা নিয়ে এটাকে সমালোচনা করছে, আমি নিজেকে প্রশ্ন করি যে এটাতে ভুল কোথায়? আমি স্বপ্ন বুঝি না, স্বপ্ন নাও বুঝতে পারি, স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্নের বাস্তবায়ন দরকার। যখন স্বপ্নের বাস্তবায়নের কথা বলবেন তখন প্ল্যানিং দরকার। তো প্ল্যানিং তো থাকতেই পারে। তো এখন সেটাকে সে কতটা কার্যকরী করবে সেটা ভিন্ন প্রসঙ্গ, পারলো কি পারলো না সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এইটাকে নিয়ে ব্যঙ্গ করা বা এইটাকে নিয়ে সমালোচনা করা, এটা কিন্তু তার পক্ষে কোনো পজিটিভ ভূমিকা রাখছে না, তাকে বরং আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, তাকে হয়তো এমন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আতঙ্কিত করার জন্যই তো এই ক্যাম্পেইন আপনি যেটা বলছেন। হ্যাঁ, কিন্তু আতঙ্কিত করা তো নেগেটিভ ক্যাম্পেইন, মানে তাকে ডিমোরালাইজ করার জন্য, তাকে ডিমোরালাইজ করার জন্য। আপনি এখন আমি মনে করি যে নানান দিকের অর্থ যদি আমরা বিবেচনা করি, যে নেতাকে সেরকম নেতা হতে হবে, তার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক থাকবে যেটাকে সে হোল্ড করবে, যেটাকে সে ওন করবে, যেটা সে মানে প্রতিষ্ঠা করতে পারে। হিটলার সাহেব করছিলেন না, সে কি জনপ্রিয় ছিল নাকি? নেতা তো ছিল, জনপ্রিয় ছিল কিনা সেটা তো বলতে পারবে না। কিন্তু গান্ধী জনপ্রিয় ছিলেন, কিন্তু তার প্ল্যানিংগুলো কি ছিল আমাকে দেখতে হবে। আপনার লিকুয়ান সিঙ্গাপুরের প্ল্যানিং ছিল, কিন্তু তার কি বক্তৃতায় বা সেরকম কি ড্রিম বা কিছু ছিল? প্ল্যানিং ছিল। অর্থাৎ প্ল্যানিং ছাড়া নেতা শুধু স্বপ্নে, আপনি দেখবেন আমাদের কোনো কোনো নেতা বলা হয়তো উনি এটার স্বপ্ন দেখতেন, সেটার স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখে তো কাজ হবে না, স্বপ্নের বাস্তবায়ন চাই। তো আমি মনে করি যে নেতার একটা বড় বৈশিষ্ট্য হবে, উনি যে কথা বলেন সেই কথার বাস্তবায়নের জন্য ওনার পরিকল্পনাগুলো কি কি, সেই পরিকল্পনা উনি শুধু আই হ্যাভ এ প্ল্যান বলেই থামলে হবে না, পরিকল্পনাগুলো ব্যাখ্যা করতে হবে যে আমার 1, 2, 3, 4, 5 এই পরিকল্পনাগুলো আছে, আমি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন। তাকে কাউকে অ্যাড্রেস করে সমালোচনা করানোর দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান সাহেব বয়সে তরুণ, 7 বছর বয়স এখন, সেই অনুযায়ী সে তরুণ, তার বাবার মতো তরুণ না, কিন্তু মানে এখনকার প্রেক্ষাপটে তরুণ। তার অনেক কথাই সে যখন প্রথম আসলেন, বক্তব্য দিলেন, তার যে সে ইমেজ, এটা আমার ব্যক্তিগত মত, তার যে ইমেজটা উনি ওই মুহূর্তে ক্রিয়েট করতে পেরেছিলেন, সেই ইমেজটা উনি ধরে রাখতে পারতেছেন না আমার মনে হয়। কেন মনে হচ্ছে? মানে কারণ উনি যখন আসছিলেন উনি তখন সবার একজন হয়ে কথা বলতে পেরেছিলেন, খুব সংক্ষিপ্ত বক্তব্য, খুব ইররিলেভেন্ট কথাবার্তা না। এখন যখন আপনি আপনার অনেক কথা আছে, আপনার বলার দরকার নাই, আপনি আপনার লোকজন দিয়ে বলান। মানে যেহেতু উনি এখন আক্রমণের মুখে আছেন, সেই কারণে আক্রমণের মুখে আছে, সেখানে আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে বলতাম যে আক্রমণ করা সহজ, আক্রমণকে ধারণ করা অনেক কঠিন। আমি ধারণ করছি, আপনারা শুনছেন, আমি শুনছি, আপনারা বলছেন, আমি শুনছি, আমি কান পেতে রই। দ্যাটস উড বি দ্য মাই। আমি কান পেতে রই, আমি শুনছি। আমার কাজ হচ্ছে আপনাদের কথাটা শোনার পর আমার পরিকল্পনাকে কিভাবে বলতে হলে অন্যরা বলবে। হ্যাঁ, অন্যরা বলবে। দ্যাট শুড বি দ্য লিডার। ইউ ডোন্ট নিড টু সে এভরিথিং, ইউ জাস্ট গিভ এ সিগন্যাল টু আদার্স। যেমন ধরুন আমি এক জায়গায় বলছিলাম, আমাকে কি উত্তর দিচ্ছে সেটা বলি। আমি একজন বিএনপির সমর্থককে বলছিলাম
যে এই জায়গাটায় তারেক রহমান যে ইমেজ নিয়ে আসছে তার জনসভায় সে অনেকগুলো গত সরকারে যে সমস্ত ব্যর্থতা ছিল সেগুলো অন ক্যামেরা মানে স্ক্রিনে দেখাই উনি শুধু বলতে পারতেন, তার কিছু বলার 3 মিনিটের বক্তব্য শেষ, আপনারা দেখছেন, আপনারা শুনছেন, সিদ্ধান্ত আপনাদের, দ্যাটস ফিনিশ, ডান। এখন তখন একজন আমাকে উত্তর দিছে আমরা নেগেটিভ পলিটিক্স করতে চাই না। ইট ইজ নট এ নেগেটিভ পলিটিক্স, ইট ইজ গিভিং দ্য মেসেজ টু দ্য পিপল দ্যাট হোয়াট হ্যাপেন ইন দ্য পাস্ট অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু ডু, ডিসিশন মেকার ইজ ইউ বিকজ আই এম ফর দ্য ডেমোক্রেসি। জি, অ্যাকচুয়ালি রেজা ভাইয়ের সাথে আমি একমত অনেক ক্ষেত্রেই, কিন্তু আপনি যাদের কথা বললেন যে দুইটা এক্সাম্পল যদি আমি যে হিটলার অ্যান্ড দি নেলসন ম্যান্ডেলা। অ্যাকচুয়ালি নেলসন ম্যান্ডেলা নেতা ছিলেন আর হিটলার কিন্তু ডিকটেটর ছিলেন, ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট। এখন আমি যদি বলি অল লিডার্স মাস্ট বি ডিক্টেটর অলসো, ডিপেন্ড ওয়েদার ইজ দ্য পিপল, ঠিক আছে, আপনার সাথে আমি ডিফারেন্ট ফর্মস, হ্যাঁ, বাট নেতার চরিত্রটাই হবে, ওখানে ডিকটেটরিয়াল কোনো অ্যাক্টিভিটিস থাকবে না, সোজা কথা। আপনি যে লাস্টে যে কথাটা বলছেন না, যে আপনি শুনবেন, অ্যাকচুয়ালি আল্লাহ মানুষকে একটা মুখ দিয়েছে, দুইটা কান দিয়েছে, প্রপোর্শনাটলি যদি বলেন আপনি 2 গুণ শুনবেন, 1 গুণ বলবেন, 1/3 বলবেন ইনফ্যাক্ট। এবং আপনি যদি দেখেন যার কথা বলছেন, ওনার মার কথা দেখেন, অনেক তো কষ্ট করেছেন উনি, তো জেল থেকে বেরিয়ে এসে তো কোনো কথা বলেন নাই, না বলার কারণে একদিন কথায় কথায় আমি ওনার সাথে দেখা হয়েছিল, বললাম যে আপনি তো অনেক কষ্ট করছেন, ওরা কষ্ট দিয়েছে আপনাকে, কারণ এটা মানুষ বলবে ওরা খারাপ, আমি কেন ওদেরকে খারাপ বলতে যাব? অ্যাবসলিউটলি রাইট। তো ইউ আন্ডারস্ট্যান্ড, তো দিস ইজ কল এ লিডার। আমি একটু এক্সাম্পল ছোট্ট করে বলি, আপনি বাপ হিসাবে আপনাকে নেতা হতে হবে, মা হিসাবে হতে হবে, আপনি একজন ম্যানেজার হিসাবে নেতা হতে হবে। যেমন আমি বাপ, একটা সিম্পল ধরেন, আমার ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি স্কুলে যাচ্ছ না কেন? তো সে বললো পেটে ব্যথা। আমি বললাম স্কুলের সময় তোমার পেটে ব্যথা হয়, স্কুলে যাও। আমি ডিকটেটর ফাদার। আবার আমার ফ্রেন্ডের ছেলেকে বললো যাচ্ছ না কেন? পেটে ব্যথা, শুয়ে থাকো, ইউজলেস ফাদার। আবার আরেক ফাদার জিজ্ঞেস করলো যে তুমি যাচ্ছ না কেন স্কুলে? পেটে ব্যথা, ও লেটস গো টু ডক্টর। ইনভেস্টিগেশন করলো, ফাইন্ড আউট করলো, সিদ্ধান্ত নিল, ইমপ্লিমেন্টেশনে গেলো। যখন পেটে ব্যথাটা শিওর হলো, ট্রিটমেন্টে গেলো, শিওর না হলে ওয়ার্নিং দিয়ে তাকে স্কুলে পাঠালো। হি ইজ দ্য লিডার। লিডার জিনিসটা আপনার যে লাস্ট একটা কথা কিন্তু খুব লিডারের জন্য সবচেয়ে জিনিস, যে লিডার শুনবে, দেখবে, ইনভেস্টিগেশন করবে এবং সিদ্ধান্ত নেবে, দেখবে যে জিনিসটা। এখন আলটিমেটলি নেতা কখনো ধরেন, যেমন নেলসন ম্যান্ডেলা নিয়ে আমি বলি, উনি 5 বছর পরেই কিন্তু উনি ডেপুটি প্রেসিডেন্ট হইতে পারতেন, ওনাকে ওই রকম প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি কিন্তু চিন্তা করছে যে না, নেতার এম যেটা ওইটাই, ওনার এমটা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ওনার এমটা হয়েছে যে যারা এখানে অকুপাইং ফোর্স, ওনাদের বিরুদ্ধে ওনার প্রতিবাদটা টিকিয়ে রাখা। ওনার ইচ্ছা হয়েছে যে না, এখানে একটা রিয়েল ডেমোক্রেসি এস্টাবলিশড হোক। আপনি দেখেন না, আমাদের ম্যাডামও যদি 90-এ ইচ্ছা করলে কিন্তু কম্প্রোমাইজ করতে পারতেন, উনি কিন্তু 86-88-এর নির্বাচনে যান নাই, বিকজ শি ওয়াজ ফোকাসড যে না, আমার ডেমোক্রেটিক একটা অ্যাটমসফিয়ার অ্যান্ড অ্যাম্বিয়েন্ট না হলে আই উইল নট গো অ্যান্ড জয়েন ফর দি ইলেকশনস। তো নেলসন ম্যান্ডেলার যদি আপনি চিন্তা করেন, উনি কিন্তু ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে ওনাকে অফার করলো, উনি কিন্তু যান নাই। 27 বছর কিন্তু নেতা প্রিজার্ভ করছে যে নো, মাই এম ইজ to establish the democracy and human rights and our people's right. ওই যে রাইটটার জন্য যে উনি ওনার লাইফ থেকে 27 বছর স্যাক্রিফাইস করতে পেরেছেন, নেতার সবচেয়ে বড় জিনিস কি জানেন? টু স্যাক্রিফাইস হিজ উইশ অ্যান্ড উইল। আপনার আমি একটা ছোট্ট কথা বলে শেষ করে দিব, আমি একটু বেশি কথা বলে মাইন্ড করেন না আপনি। যে আমরা ক্যাটাপিলার আছে না, সেঙ্গা বলি গ্রামে, আপনি দেখেন সেঙ্গাটা যখনই আপনার গায়ে লাগবে আপনি চিল্লাবেন, বিকজ সাথে সাথেই আপনার স্কিনে একটা ইনফেকশন হয়ে যাবে। এখন ওই ক্যাটাপিলারটা আফটার সার্টেন টাইম সে কী করে, একটা ক্যাপসুলের ভিতরে চলে যায়, আমরা যেটা বলি মুখকিট। সে মুখ থেকে একটা লালা বের করে আস্তে 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 তার এই যে বিশ্রী চেহারা, তার যে বিশ্রী স্ট্রাকচারটা তার পছন্দ হচ্ছে না। সে চিন্তা করতেছে না, আই হ্যাভ টু বি এ ভেরি ব্রাইট, একটা লোক্রেটিভ কিছু হতে চাই। তো তখন সে এই ক্যাপসুলের ভিতরে ঢুকে গেল। দেখেন আপনি মক্কিট যেটা বলি আমরা, সে তার লালার থেকে কিন্তু এটা আসে, হয়ে
এইটার ভিতরে একটা সার্টেন টাইম সে থাকলো, 4 উইকস 5 উইকস থাকলেন। তো হোয়াট হি স্যাক্রিফাইস অর সি, এই একটা প্রাণী, ছোট্ট প্রাণী, সে কি স্যাক্রিফাইস করলো? তার পৃথিবী দেখা স্যাক্রিফাইস করলো, তার ইচ্ছাটাকে, চলাফেরাটাকে স্যাক্রিফাইস করলো, তার খাওয়া দাওয়াটাকে স্যাক্রিফাইস করলো, তার মানে এভরিথিং 100%। এই তার যে একটা প্রাণীর যে চাহিদা 100% সে স্যাক্রিফাইস করলো উইথ এ সার্টেন টাইম। একটা সময়, যে সময়টা মানুষ আমরা দিতে চাই না কাউকে, এই সময়টাকে আমরা সে স্যাক্রিফাইস করলো, টাইম, উইল সব কিছু স্যাক্রিফাইস করলো। করার পরে ইটস বিকাম দি বাটারফ্লাই। সেম প্রাণ আপনি দেখেন, বাটারফ্লাই যখন আমরা ছোট সময়, তোর বিয়ে হয় না, বিয়ে হয়ে যাবে, বাটারফ্লাই তোর গায়ে আসছে, প্রজাপতি বসছে, তোর চাকরি হয়ে যাবে, তোর ব্যবসা হবে। কিন্তু বিকজ এই একটাই প্রাণ, দেখেন, জাস্ট টু কনভার্ট হিম, ধৈর্য যেটাকে বলে, আপনি একটা কথায় কিছুক্ষণ আগে বলছেন ইগো, এই যে ইগোটাকে কন্ট্রোল করতে পারবে, অহংকারকে কন্ট্রোল করবে, মুখটাকে কন্ট্রোল করতে পারবে, বিনয়টাকে শুনবে বেশি, এবং সবসময় কল্যাণের দিকে তাকাবে। তার নেতার জিনিস কি, যে ডেমোক্রেসি কি বলে, মেজরিটির কথাটা আপনি ইমপ্লিমেন্ট করেন, মাইনরিটিকে আপনি প্রটেক্ট করেন। দিস ইজ ডেমোক্রেসি। আপনি 900% ভোট পাবেন এটা তো না, আপনি 99 পেলেন, 1% যারা আছে তাদেরকে প্রটেক্ট করা হলো নেতার দায়িত্ব। তো সো দ্যাট আমাদের যে নেতৃত্বের যে গুণাগুণ যেটা থাকতে হবে, নেতৃত্বের উপরে আমি জিল্লুর ভাইয়ের সাথে একদিন আমরা 1 ঘন্টা কথা বলেছি এই শোতে, এবং নেতৃত্বটা, এজ আই সেড ইন দ্য বিগিনিং, ইটস এ ইনস্টিটিউশন, ইউ হ্যাভ টু আর্ন ইট, অ্যান্ড আর্ন করার জন্য ইউ হ্যাভ আপনার ইচ্ছাটাকে, আপনার আশেপাশের লোকদের ইচ্ছাকে, আপনার সময় এবং আপনার চাহিদা, যে লোভ, ইগো, এইগুলিকে স্যাক্রিফাইস করে আপনি একটা কনফাইনমেন্টের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে, নিয়ে আপনাকে গড়ে তারপরে এটা প্রজাপতির মতো এক্সপোজড হতে হবে। যে আমি এটা হলো আমার কথাটা। অন্য একটা প্রসঙ্গে যাই, মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, সম্ভবত অনেক আগে আপনার সঙ্গে এই বিষয়ে নিয়ে খানিকটা কথা হচ্ছে, যে আমাদের রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের প্রভাব এবং ইনফ্লুয়েন্স বলি বা ভূমিকা বলি, সাম্প্রতিককালে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা, বাংলাদেশে তো এখন গুপ্ত শব্দটা, গুপ্ত সুপ্ত বেশি আলোচনা হচ্ছে রাজনীতির ক্ষেত্র, এবং বিদেশিদেরও গুপ্ত, মানে প্রকাশ্য এবং অপ্রকাশ্য নানা রকমের তৎপরতা লক্ষণীয়। সো আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনি কিভাবে দেখেন, এবং এগুলোকে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব আসলে কিভাবে অ্যাড্রেস করছে। আমি মনে করি সাম্প্রতিক কয়েকটা ইলেকশনে খুব সরাসরিভাবে এবং নগ্নভাবে আমাদের নির্বাচন এবং রাজনীতি উভয় ক্ষেত্রে এবং সংস্কৃতি উভয় ক্ষেত্রে বিদেশিদের প্রভাব অত্যন্ত প্রত্যক্ষ ছিল। এটাকে আমরা স্বীকার করি বা না করি, এটা ছিল এবং এখনও এবার, এবং অনেকেই বলে যে আমাদের নির্বাচনের ভাগ্য নির্ধারিত হয় বাইরে থেকে, এটাকে অনেকে নাম দেয় ভূ রাজনীতির কারণে, ইত্যাদি ইত্যাদি কারণে, যেহেতু আমাদের সেরকম জাতীয় ইউনিটিটা অতটা স্ট্রং না, অতএব বলে না গরিবের বউ সবার ভাবি। তো ঠিক তেমনিভাবে আপনার যদি জাতীয় শক্তিটা, জাতীয়তা বোধটা দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনাকে বাইরে থেকে আক্রমণ করতে পারে। যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে সাংঘাতিক অমানবিক কার্যক্রমগুলো ছিল, এগুলাতে তাকে নড়াতে পারে নাই, কারণ তার ভেতরে তার জাতি, মানে জার্মান জাতি তখন কিন্তু সবাই হিটলারের পিছনেই একতাবদ্ধ ছিল, মনে করতো হিটলারই রাইট, হোয়াট এভার হি ইজ ডুইং। অতএব বাইরের দেশকে তাকে অনেক কষ্ট করতে হয়েছে তাকে ডাউন করার জন্য। ঠিক তেমনিভাবে আমাদের দেশের এই যে নির্বাচনটা এখন হচ্ছে, এখানে ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে, ইউএসের একটা ইন্টারেস্ট আছে, চায়নার একটা ইন্টারেস্ট আছে, এখন পাকিস্তানটা আর কিও, পাকিস্তানের একটা ইন্টারেস্ট আছে। আচ্ছা, এখন চায়না হচ্ছে আপনার ইন্ডিয়া এবং ইউএসএ বোথ কমন শত্রু। চায়নাকে দুজনই চাচ্ছে ব্যালেন্স করতে বা প্রোটেক্ট করতে। এই চায়না আবার কিন্তু দেখবেন ওরা পলিটিক্সে খুব বেশি সরাসরি নাক গলায় না, তাদের হচ্ছে টেকনোলজি এবং ফাইন্যান্স দিয়ে তারা, এখন বাংলাদেশ পলিটিক্সে গত কয়েক বছর ধরে তারা করতেছে, হ্যাঁ, ইন্ডিয়া এবং ইউএস এর মতো না। আর ইউএসএ হচ্ছে এদের দুইজনের মধ্যে অত্যন্ত দূরদর্শী রাজনৈতিক প্ল্যানার। তারা যদি মনে করে যে ধরেন আজকে যে শেখ হাসিনার যে পতনটা হলো, এর পেছনে আমেরিকার একটা
ভূমিকা আছে, এটা কেউ স্বীকার করুক বা না করুক। কারণ যে হারে তার সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় আমেরিকাকে ডিসগ্রেস করা হয়েছে, আমেরিকা সম্পর্কে অত্যন্ত উদ্ধতপূর্ণ কথা বলা হয়েছে, সেটা আমেরিকা কিন্তু মনে হয়েছে আমেরিকা কিছুই কয় না, এটা তা ঠিক না। আমেরিকা মনে করছে লেট টাইম অ্যান্ড টাইট কামস, আই উইল টেক দ্য অ্যাকশন, এবং সেটাই হয়েছে। এটার পিছনে কিন্তু বাইরের কোনো ভূমিকা না থাকলে হতো না। এবারও নির্বাচনে আমরা দেখতেছি যে বাইরের একটা আপনার শক্তির প্রভাব আছে। যেমন ধরেন ইন্ডিয়া চাচ্ছে না যে এখানে, আমার যা মনে হয় যে আপনার এখানে জামাত আসুক, আবার জামাত আসলে ইন্ডিয়ার পক্ষে একটা মানে কি বল কমফোর্টেবল জোন তৈরি হতে পারে, যে দেখছো ওখানে তো ধর্মীয় গোষ্ঠী গেছে, আমাকেও রাখো, তাই না, একটা আসতে পারে। আবার ওদিকে শেখ হাসিনার আরেকটা সুযোগ সৃষ্টি হতে পারে, আমি বলছিলাম না, আমি না থাকলে কি হতে পারে। কারণ জামাতের যদি এমন হয় যে জামাতকে যদি মানুষ সমর্থন করে যদি আপনার নির্বাচনে জয়ী করে যদি এই দেশের রাজা বানায়, এটা আমাদের সবার জন্য একটা কষ্টের হবে, দুঃখজনক হবে। মনে হবে যে নির্বাচনে দল বিজয়ী হয়েছে কিন্তু জনগণ পরাজিত হয়েছে। এটা সবসময় হয়, এটা যে এবার হবে তা না, সবসময় হয়। আসলে নির্বাচনের মাধ্যমে, আমেরিকাতেও তাই, আমেরিকার নির্বাচনে আপনি যেটা দেখছেন ট্রাম্পের বিজয়, এটা কিন্তু আসলে আমেরিকার জনগণের বিজয় না, এটা ট্রাম্পের নিজস্ব বিজয় এবং তার দলের বিজয়, তার অর্থশক্তির বিজয় এবং ওখানকার যে শ্রেণী যে বিভাজন আছে তার বিজয়। তা আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ এখনও জাতীয়ভাবে আমরা আমাদের জাতীয়তা বোধ বা আমাদের জাতীয় ঐক্য অত্যন্ত দুর্বল, আমাদের শক্তিশালী হচ্ছে দল, আমাদের শক্তি হচ্ছে একজন নেতা, কিন্তু সেই নেতাও কিন্তু ভারতের কথা শুনে আজকে যদি জামাত ইসলামও সরকার গঠন করে, আমার মনে হয় তারা ভারতকে উপেক্ষা করে যেতে পারবে না। কারণ আপনাকে একটা বড় দেশকে উপেক্ষা করতে হলে আপনার সেরকম শক্তি তো থাকতে হবে, সেরকম জাতীয়তা বোধ তো শক্তি থাকতে হবে। পাকিস্তান আর্মি ৯৯,০০০ আর্মি নিয়ে কেন ৭১ সালে পরাজিত হতে বাধ্য হয়েছিল? বিকজ অফ আওয়ার ন্যাশনাল ইউনিটি। ওয়ার ইজ আওয়ার দ্যাট ন্যাশনাল? তখন আমরা এক কথায় মনে করছি হোয়াট এভার ইট ইজ, পাকিস্তান শুড গো, পাকিস্তান মিলিটারি শুড গো। সেই জাতীয় ঐক্যতা আমাদের মধ্যে এখন নাই। সেটা যেভাবে হোক, পরিকল্পিতভাবে হোক, অপরিকল্পিতভাবে হোক, ভেঙে দেওয়া হয়েছে, টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। এখন একজন বলেন না যে প্রতিটা ঘরেই ২ জন জামাতি পাওয়া যায়, আগে কিন্তু সেরকম পাওয়া যেত না। আমি জামাতিদের এই কারণেই সমর্থন করতে আমার রিজার্ভেশন আছে, বিকজ তারা যে নাম নিয়ে রাজনীতি করে, জামাতে ইসলাম, ইসলাম ইজ নট দ্যাট। ইসলাম ডোন্ট সে হোয়াট জামাত ইজ সেইং। সো দ্যাটস ওয়াই আমি ইসলামকে নাম দিয়ে যদি শুধু জামাত পার্টি করুক বা অন্য কোনো পার্টি নাম করুক, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি মনে করি না ৭১ সালে কে কী করছে সেটার জন্য আমাকে ২০২৫ সালে ওই একই বয়ান বিক্রি করতে হবে। এখানে আপনি নতুন করেন, কিন্তু যখনই ইসলাম বলা হয় তখন আমার রিজার্ভেশন আছে এই কারণে, বিকজ সোফার যতটুকু পড়াশোনা আমার আছে ইসলাম সম্পর্কে, ইসলাম ডু নট সাপোর্ট দিস। ইসলাম ইজ এ টলারেন্স, এবং ইসলাম বলছে তুমি যে জিনিসটা খেতে চাও, আমরা জানি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, উনি খেজুর খেতেন বা মিষ্টি খেতেন। একজন আসছিল বুড়ি যে তার ছেলে মিষ্টি খায়, তো এটাকে তার ছেলেকে বলতে উনি বলেন নাই ২ দিন ৩ দিন ৪ দিন, তো উনি বলছে এত দেরি করে কেন বললেন? কাকে ওই অভ্যাসটা তো আমারও ছিল। মানে আমাকে আগে জিনিসটা আমি আপনাকে না বলবো, সেটা আমার মধ্যে তো না হতে হবে, আমার মধ্যে হ্যাঁ, আপনার মধ্যে না, তাহলে তো আমি আপনাকে বলতে পারি না। তো সেটা যে বললেন, সেইখানে দরকার ত্যাগ, স্যাক্রিফাইস। রাজনীতিটা জিনিসটাই আমি মনে করি আমার ব্যক্তিগত দৃষ্টিতে এটা সেবা, ইটস এ সার্ভিস, ইটস নট এ ভোগ। কিন্তু আমাদের কাছে রাজনীতিটা ভোগ হয়ে গেছে। ভোগ হলে যা হয় কারাকারি, মারামারি, চারাচারি, চুলাচুলি, দ্যাটস উই আর ডুইং। আমি খুব শুনতেছিলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশটা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে আছে, যেটা আমাদের নেইবার বলেন বা আমাদের রিজিওনাল বলেন বা ইন্টারন্যাশনাল যারা আছেন স্টেক হোল্ডার, তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনি যদি ভাগ করেন, মিডল ইস্টটাকে যদি দেখেন, মিডল ইস্টে আমরা যদি আমেরিকা কি দেখি, আমেরিকার ফোকাস অ্যান্ড ইন্টারেস্ট এটা কিন্তু ডিফারেন্ট ইন মিডল ইস্ট। বিকজ আপনি যদি মিডল ইস্টের আশেপাশ দেখেন, তার রিজনটা দেখেন, তার ওখানে একটা হিউজ ইন্টারেস্ট আছে, ইকোনমিক ইন্টারেস্ট আছে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, তার এলাইদের ইন্টারেস্ট আছে। আর বাংলাদেশে কিন্তু ওইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, ওইটার আশেপাশে তার কোনো থ্রেট নাই, চায়না নাই বর্ডারের কাছে, চায়নার মতো একটা দেশ যেটাকে সে, বা রাশিয়ার মতো দেশ কিন্তু ওইটার আশেপাশে নাই। কিন্তু আমাদের কিন্তু এরিয়াটা একটু ডিফারেন্ট। আমাদের পাশে কিন্তু ওর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে,
ইকোনমিক ইন্টারেস্ট আছে, কিন্তু আবার আশেপাশে যেই সমস্ত দেশ কয়েকটা বড় বড় জায়েন্ট আছে তারা কিন্তু আবার হয়তোবা আমেরিকান ইন্টারেস্টটার সাথে অ্যালাই করবে না, কোনো কোনো ক্ষেত্রে আমাদের পাশের ইন্ডিয়া করবে না, কোনো কোনো ক্ষেত্রে চায়না করবে না। তো ফরচুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক আমরা ওই রকম একটা জায়গাতে বসবাস করছি। আপনি যে ইন্টারফেয়ারেন্সের কথা জিলুর ভাই বললেন, ইন্টারফেয়ারেন্স তো এটা অবভিয়াস ফর দেম। এই রিসেন্টলি আপনি দেখেছেন একটা টেলিফোন অডিও ফাঁস হয়েছে আমেরিকান এক ডিপ্লোমেটের, বাংলাদেশে থাকেন। এটা আমি একদম A to Z মানে দেখেছি। দেখার পরে আমি আবার এআই দিয়ে এটার মানে সেন্স অফ যে ইয়েটা চেক করলাম যে আসলে কেন এটা, কারণ আমেরিকার মতো একটা দেশের এম্বাসি বসে কথা বলা হবে আর এটা বাইরে যাবে, ইট ইজ ইম্পসিবল। এবং উইকিলিক্স দেখেন আপনি যত ডাটা আসছে এগুলি কিন্তু সব পাস্ট ডাটা, ফিউচার ডাটা নাই কিছু যে এটা হইতে পারে ওইটা করতে পারে, সব আমাকে আবার এআই বলল যে না তোমরা ডোন্ট টেক ইট ইজ এ ক্যাজুয়াল, এটা কিন্তু একটা সিগন্যাল। আমার মনে হচ্ছে যে আমাদের যারা বড় দল আছে বুঝছেন, ওরা যা বলতে চাচ্ছে তারা এটা কনভে করতে পারছে না এবং তারা ওনাদেরকে বুঝাইতে পারছে না, ওদের সাথে এরকম কানেক্টিভিটি হচ্ছে না, যার কারণে ওনারা কিছু কথা বলেছে, হয়তোবা আমাদের সাংবাদিকদের সাথে ইচ্ছা করেই কথাটা বলছে, ওই অপরচুনিটিটা ক্রিয়েট করে দিয়েছে, ওকে ইউ রেকর্ড ইট অ্যান্ড শেয়ার উইথ ইউর মানে লিডারশিপ অর এনিথিং। এবং আলটিমেটলি এটা দেখে যে ওরাও এটাকে সাকসেসফুলি প্লে করতে পারে নাই, ওয়াশিংটন পোস্ট এটাকে নিয়ে আসছে ফেসে। তো এরপরে আমি দেখলাম যে না, অ্যাকচুয়ালি তারা একটা কিন্তু সাংকেতিক একটা মেসেজ দিয়েছে কোনো কাউকে কাউকে। আপনি ধরেন যদি ইসলামিক দল যেটার কথা আপনি বলেন, এই যে ধরেন ব্রাদারহুডের যে উত্থানের পিছনে কিন্তু আমেরিকা ছিল, আবার ভেরি রিসেন্টলি আপনি দেখেন ব্রাদারহুড কিন্তু ওনারা ব্যান করে দিলেন। আপনি ওনাদের একটা মিস্টেক ওনারা রিকগনাইজ করে, যখন খোমেনি মুভমেন্ট হবে ভাব, আমেরিকান কিছু কিছু এজেন্সি কিন্তু বলছে, আমি এটা ইয়েতে স্টোরিতে পড়েছি যে শুড বি কানেক্টেড উইথ দি খোমেনি, এবং একটা লিডারশিপ বলছে না নো 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 দেয়ার ইজ নো চান্স। এখন যেদিন ইরানে খোমেনির শাসন চলে আসলো, ওদের ট্রিলিয়নস অফ ডলার নাই, শেভরন হয়ে গেছে ইরানি অয়েল, কোকাকোলা হয়ে গেছে থামকোলা, আপনি বুঝতে পারছেন তো, হিউজ একটা ইকোনমিক্যাল লস, এবং ওই রিজনের জন্য আবার তাদের যে স্ট্র্যাটেজিক অ্যালাই আছে তার জন্য একটা থ্রেট হয়ে গেছে। তো তারপর থেকে তারা কিন্তু একটা সবার সাথে অ্যালাইনমেন্টে থাকে। আপনি যে জামাতের সাথে মিটিং হয়েছে বললো, জামাতের সাথে, এবং জামাতের ব্যাপারে অনেকে এটাকে অনেকভাবে ইয়ে করে, যার কথাটা ফাঁস হয়েছে ওনাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, সে কিন্তু খুব ভোকাল এবং বাংলাদেশে ভালো চাই একটু। আমরা একটা মিটিংয়ে বসছিলাম, তখন আমাদের দেশের মাইনরিটি নিয়ে খুব নিউজ হচ্ছিল যে এখানে আগুন ওখানে, তো সে বলতেছিল যে না আমরা এটাকে ডিফেন্ড করেছি বিকজ ফ্যাক্ট চেক করে দেখেছি এটা সব ট্রু না। তো এতে বুঝলাম যে হি ইজ অ্যালাইন টু দি বাংলাদেশ ইন্টারেস্ট, যেই লোকটার গলাটা আপনারা শুনেছেন, আমার সাথে কথা হয়েছিল। তো এখন আমি মনে করি কি জানেন, এই ইন্টারেস্টটা অ্যাড্রেস, তারা ইন্টারেস্ট থাকবেই, কারণ বাংলাদেশের ধরেন কোনো পার্টির সাথেই তাদের কিন্তু সক্ষতা হওয়ার দরকার নাই, তাদের সক্ষতা হবে বেসড অন দি স্ট্র্যাটেজি অ্যান্ড তাদের এক্সপেকটেশন। এখন যে তার এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারবে সেই তার ফ্রেন্ড হবে, স্ট্র্যাটেজিক ফ্রেন্ড। তো এখন আমি যে কথাটা একদম মানে শেষ মুহূর্তে বলছি যে এই জায়গাতে একটা স্ট্র্যাটেজি, আপনি যদি আশেপাশে দেখেন, আপনি এখানে কেকফুই যে পোর্ট হচ্ছে যে আমাদের থেকে 70 কিলোমিটার দূরে, এবং তারা চাচ্ছে মালাক্কা নির্ভরতা কমাতে, এবং যদি মালাক্কার নির্ভরতা চায়না কমাই দিতে পারে এখানে, এবং তার তো একটা হিউজ আপনার কস্ট ওয়াইজ অ্যান্ড আদার থিং, মানে পটেনশিয়াল সিকিউরিটি থ্রেটটাও কমে যাবে। আবার বাংলাদেশটা এখানে স্ট্র্যাটেজিকভাবে আবার অনেকের জন্য একটা ফ্রেন্ডশিপ মেনটেন করাটা খুব জরুরি হয়ে পড়ছে, এবং এখানে তারা মনে করে যে না ইউনিলেটারালি কাউকে করতে পারা, মানে অ্যালাউ করা ঠিক হবে না। তো এই জন্য তাদের ইন্টারেস্ট থাকবে, ইলেকশনও থাকবে, কিন্তু আমি বিশ্বাস করি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যেন তারা না আসে এবং ইনভলভ না হয় আর কি। এই নির্বাচনে আরেকটা দুটো প্রসঙ্গ এই আলোচনার মধ্যে, বিতর্কের মধ্যে, অভিযোগ পাল্টা অভিযোগ আদালত পর্যন্ত গিয়েছে, একটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের ইস্যু।
আর একটা হচ্ছে ঋণ খেলাপির ইস্যু। সো আমি আপনাদের ছোট ছোট করে 2 মিনিট করে দুজনের একটু মতামত শুনতে চাই যে আপনারা আসলে কীভাবে দেখেন। ধন্যবাদ শিলু। একটা হচ্ছে আমার ব্যক্তিগত মত, আবারও বলি, এটা কোনো ইনস্টিটিউশনাল ওপিনিয়ন না। ব্যক্তিগত মত। আমি যদি আমার দেশকে সত্যি ভালোবাসি এবং দেশের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্যকে আমার সোলে ধারণ করি, তাহলে আমি 2টা দেশের নাগরিকত্ব নিয়ে নিজের কোনো কিছুকে স্ট্যাবলিশ বা লজিক্যাল করতে পারি না। তাহলে আমি কোন দেশের? মনে করা হোক যে আমি যুক্তরাষ্ট্রের নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক। এখন একটা যুদ্ধ বাজলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের, কথার কথা। আমি কার পতাকা বা কোন সরকারের প্রতি আমার আনুগত্য প্রকাশ করব? আপনি মধ্যস্থতা করবেন 2 দেশের মধ্যে? এটা একটা ভণ্ডামি হয়ে যাবে, বুঝছেন না? মধ্যস্থতা হচ্ছে এক ধরনের ভণ্ডামি বা নিজেকে বিক্রি করে দেওয়া, মানে এই কুলে নাই ওই কুলে নাই, পেন্ডুলামের মতো, যেদিকে যখন বাতাস যাবে আমি সেদিকে যাব। আমি সেটা পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ করেছে, পাকিস্তানের অনেক মানবাধিকার কর্মী বাংলাদেশের পাকিস্তানি যে নিপীড়ন নির্যাতন তার বিরুদ্ধে কথা বলেছেন। পৃথিবীর সব দেশে সেটা হবে, কিন্তু দ্বৈত নাগরিকের প্রশ্নে এখানে একটা ব্যাপার আছে। আমার কথা হচ্ছে দ্বৈত নাগরিক যখন মানে আমি 2টা দেশের নাগরিক, একই সাথে আমি 2টা দেশের নাগরিকত্ব হতে পারে, কিন্তু আমার পলিটিক্যাল এবং সামাজিক রেসপন্সিবিলিটির ব্যাপারে আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল টু হুইচ কান্ট্রি আই উইল রিপ্রেজেন্ট, তাই না? তো সেখানে আমি দ্বৈত নাগরিকের কোনো বাংলাদেশের কোনো জাতীয় সরকার বা জাতীয় পর্যায়ের কোনো নেতৃত্বে আসাটাকে আমি কমফোর্টেবল মনে করি না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ঋণ খেলাপি। ঋণ খেলাপির ব্যাপারটাকে আমি সেভাবে দেখি, আপনি যদি কোনো ইনস্টিটিউশন থেকে ঋণ নেন, আপনি ঋণী, এবং সেখানে কি আপনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এখানে একটা বিতর্ক। এখানে আইন এবং প্রশাসন এবং সংবিধানের একটা ব্যাপার আছে। যদি সংবিধানে এইরকম অধ্যায় থেকে থাকে, ভালো মন্দ সেটা পরের বিতর্কের ব্যাপার, যে ঋণ খেলাপিরা মানে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে সেটা মেনটেন করা উচিত। আর যদি এই ধরনের কোনো বিধান সংবিধানে না থাকে, তাহলে ঋণ খেলাপি হলে ঋণের সাথে যার সম্পর্ক সে মারামারি করবে, কাটাকাটি করবে, সে যুদ্ধ করবে, হ্যাঁ, তার সাথে জাতীয় নির্বাচনে সে প্রতিনিধি হতে পারবে কি পারবে না এই বিতর্ক আসা উচিত না, কিন্তু সংবিধানে থাকলে আসা উচিত। কিন্তু আমার সংবিধানে সেটা আছে কিনা? সংবিধানে না, বাট আরপিওতে আছে। আচ্ছা, সংবিধানে নাই। সংবিধান তাহলে আরপিওতে অ্যাকচুয়ালি এইবারের সিচুয়েশনটা যাবে, আই এগ্রি উইথ ইউ একদম টোটালি। এইবারের সিচুয়েশনটাতে মিক্স আছে, কিন্তু মানে দ্বৈত নাগরিক আপনি 2টা ক্যাটাগরিতে করতে পারেন। একটা ক্যাটাগরি হয়েছে ডকট্রিন অফ নেসেসিটি যেটাকে বলে। তো ধরেন ডিউরিং দ্য ফেসিস গভর্নমেন্ট কেউ এক্সাইলে যেতে হয়েছে, যাওয়ার পরে ওনার পাসপোর্টটা ধরেন আর রিনিউ করে নাই, রিভোক করে ফেলছে, তারপরে ইন্টারপোলে ওনার নাম চলে আসছে মিথ্যা কেছে। আমার ফার্স্ট ব্লাডই আছে একজন, ধরেন উনি 40 বছর রাজনীতি করছে, ওনার বিদেশে থাকার বা রেসিডেন্স হওয়ার কোনো ইচ্ছাও নাই, উনি হিজ এ ভেরি, কিন্তু কি হলো, ওনার ইন্টারপোলের নাম চলে আসলো, ওনার পাসপোর্টটা রিনিউ হলো না, ওনার তো একটা জায়গায় থাকতে হবে, এবং উনি এমন দেশও নাই আশেপাশে যেখানে রাজনৈতিক আশ্রয়ও নিতে পারে। তো কী করতে হয়েছে, তারা কোনো স্পেশাল ইয়েতে কোনো একটা দেশে গিয়ে কোনো রকমে একজন স্পন্সর ঠিক করে ওই স্পন্সরের আন্ডারে সাপ্লিমেন্টারি পাসপোর্ট নিয়ে নাম চেঞ্জ করে ওনারা থেকেছেন। এখন দেশে আসছেন ওনার আবার ওই সুযোগ আল্লাহ দিয়েছে যে না, উনি নির্বাচনে করবেন এবং পার্টিসিপেট করবেন। আসার পরে উনি বাংলাদেশি পাসপোর্ট করে আবার ওই দেশে ভিজিট করেও আসছেন, কিন্তু ওনার খবরও নাই যে ওনার একটা ছিল, কিন্তু নাম কিন্তু এক নাম না। তো এটা আমি ধন্যবাদ দিই ইলেকশন কমিশনকে। পরে ওনারা কিন্তু রিয়েলাইজ করছেন যে লেটস ক্যাটাগরাইজ 2 ক্যাটাগরি। একটা হলো যে আমি অনেক আগের থেকেই বাড়ি গাড়ি ওখানে আমার আছে, আমি সেটেল করছি, আমার ফ্যামিলি ওখানে আছে, কিন্তু আবার কেউ ইন্ডিভিজুয়ালি বিকজ অফ দিস মানে ফোর্স, মানে এটাকে কি বলে, যে ফোর্স মেজারের কারণে ওনারা বিদেশে এক্সাইল করতে হয়েছে, যার জন্য ওনাদের একটা পাসপোর্ট নিতে হয়েছে। নাম ওর কিন্তু ঠিক নাই, বিকজ পুলিশের ক্লিয়ারেন্স ছাড়া তো নাম পাবেন না, আর পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া যদি পাসপোর্ট দেয় ওই যেই দেশ দিবে ওই দেশ তো ব্ল্যাকলিস্ট হয়ে যাবে। তো এই জন্য নামের মধ্যে একটু ডিফারেন্স এনে করেছে। তা আমি মনে করি এইবারের নির্বাচনে এই ধরনের কিছু লোক কিন্তু এখন আছে, যাদেরকে আমরা স্পেশালি ধরেন হাইকোর্ট বলেন, ইলেকশন কমিশন বলেন, একটু সহনশীল হতে হবে ওদের প্রতি আমাদের, বিকজ আমরা তো অনেক কিছুই
আইনের বাইরে গিয়ে করেছি না, বিকজ আইনটাকে যদি আমাদেরকে রিএস্টাবলিশ করতে হয়, ইনফ্রাস্ট্রাকচারটা তো আগে করতে হবে। দেখেন এই যে 5ই আগস্টের পরে কিন্তু আমরা অনেক কাজ করেছি, তো ইটস ওয়ান অফ দেম। কিন্তু হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ, যারা অ্যাকচুয়ালি ওই যে অর্গানিকই বলি, যে একদম ন্যাচারালাইজেশন সিস্টেমের মধ্যে যারা ওখানে গিয়ে রেসিডেন্সি নিয়েছে, সিটিজেনশিপ নিয়েছে, দে শুড হ্যাভ বিন। সো ঋণ খেলাপি নিয়ে এক লাইনে, এরপরে 1-1.5 মিনিটের মধ্যে আমি জানি যে আপনি সারা দেশের নির্বাচন প্রচারণা সমর্থন এগুলো মনিটর করছেন, সো আপনার এক্সপিরিয়েন্সকে একটু ছোট্ট করে বলবেন, কারণ আমি শেষের দিকে একেবারেই। ঋণ খেলাপির ব্যাপারটা সব মিলিয়ে আনফরচুনেটলি যে বড় যেই দলটা, আমি কিন্তু জিল্লুর ভাইয়ের সাথে আমি যখন এখানে আসি, আমি কোনো দলের নাম বা নেতার নাম নিতে চাই না ব্যক্তিগতভাবে। তো বড় দলটার মধ্যে দেখেন আপনি 90%ই কিন্তু বিজনেসম্যান, আর একটা বিজনেসম্যান ঋণ ছাড়া চলতেই পারে না। অ্যান্ড ঋণ এক সময় ধরেন রেড হবে, একজন ইয়েলো হবে, এক সময় গ্রিন হবে। দেখতে হবে যে ইন্টেনশনাল, যেটা হতো, ব্যাংক লুট করে নিয়ে জাপানে বাড়ি করে ফেলছে, সিঙ্গাপুর বাড়ি করে ফেলছে, দুবাই বাড়ি, ইটস এ ডিফারেন্ট। তো এই জন্য গভর্নমেন্ট মেশিনারিটাকে ওইভাবে আপনার অ্যাক্টিভ করতে হবে এবং ওই ধরনের সিনসিয়ার লোক রাখতে হবে, যাতে ঋণ খেলাপি রিয়েল যেটা ব্যাড লোন যারা, তারা যেন নির্বাচনে না আসতে পারে। আর সিস্টেমিক লোনের যে ফ্লাকচুয়েশন, এগুলি তো ন্যাচারাল। এখানে আমি বলি না, হ্যাঁ, যে রিয়েলি ব্যাড লোন ক্রিয়েট করছে যে খেলাপি, ও তো নির্বাচনে আসার কোনো যোগ্যতা তার নাই। আর সেকেন্ড, জিল্লুর ভাই যে কথাটা বলতেছিলেন, আমি ব্যক্তিগতভাবে আমরা কয়েকটা বন্ধু, কিছু এক্সপার্ট মিলে আমরা অবজার্ভ করতেছিলাম 2-3টা জিনিস। আমরা প্রায় 300টা কনস্টিটিউয়েন্সিতেই আমরা বলছি মিস্ট্রি অ্যাডভাইজার, অবজারভার। তো ওদের আমরা নিয়োগ করেছি একদম দেখে, প্রোফাইল দেখে, পার্টিজম, যে কোনো পার্টির জন্য। এবং আমরা একটা অ্যাপসও করেছি এবং তাদেরকে আমরা ডেইলি জিপিএসে মনিটর করি এবং তাদেরকে কোশ্চেন, এবং কোথায় কোন ইউনিয়ন, এবং অ্যাটলিস্ট প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3 থেকে 4টা ইউনিয়ন এসে যেতে হবে, এই করতে হবে। তো এই জিনিসগুলি করতে, যে এটা আমাদের একটা নিজস্ব ইন্টারেস্ট থেকে আমরা করেছি, যে হাউ ইটস গোস। তো এটার মধ্যে একটা জিনিস হলো ক্যাম্পিং মনিটরিং, যে ক্যাম্পিংয়ের অ্যাটিটিউডটা কি, যে আপনার ডোর টু ডোর কে ক্যাম্পিং করছে, মহিলাদের সাথে ইনভলভমেন্ট কার বেশি হচ্ছে, তারপরে মিছিল মিটিং কি হচ্ছে, ধর্মীয় মানে প্রতিষ্ঠানগুলিতে ক্যাম্পিং কে বেশি করতেছে, এরপরে ক্যাম্পিং মেটেরিয়ালস কে বেশি দিচ্ছে, এগুলি আমরা একটা রেটিং করি। এবং অফকোর্স ওখানে আবার পাবলিক গ্যাদারিংয়ে এটা আবার একটু ডিফারেন্সটা কি জিল্লুর ভাই, বলছেন আপনি কাকে ভোট দিবেন, আমি চা স্টল বা রেস্টুরেন্টে বসে শুনছে যে তাদের ওপিনিয়নটা, যে এখানে কে জিতবে। রাস্তায় তার 10 থেকে 15টা লোকের সাথে কথা বলতে হবে 1 to 1, যে কে জিততে পারে এখানে, কেউ বলছে। তো ওইটাকে আবার অ্যাসেস করে আমাদের এখানে আসে। তো এইবার আমি যেটা দেখতে পেলাম, খুব ছোট্ট, হ্যাঁ, জাস্ট গত 1 সপ্তাহ থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে ইলেকশনে বড় পার্টি ধরেন, ছোট পার্টি, সবার এঙ্গেজমেন্টটা ভেরি ডিসাইসিভলি হচ্ছে। আগে যাই হোক, এখন কিন্তু ফুটপ্রিন্টটা সব জায়গায় চলে আসছে সবার। এবং যদি ওখানে একটা আমরা দেখছি যে ধরেন গন্ডগোলের কথা যেটা বলি, যে আনরেস্ট, ওইটা আবার পার্সেন্টেজ ওয়াইজ খুব কম। যদি 300 সিটে আমরা দেখছি যে মেজর, মিডিয়াম অ্যান্ড মাইনরটা আসতেছে, কিন্তু মেজর অ্যান্ড মিডিয়ামটা খুব কম আসতেছে। এটা একটা পজিটিভ সাইড। এবং অবভিয়াসলি আমরা এটাও জানার চেষ্টা করতেছি যে কার পপুলারিটিটা কেমন। একদম ফাইনাল মেসেজটা দিয়ে আমি সেরে দিচ্ছি 30 সেকেন্ডে, যে হ্যাঁ, বড় পার্টির এখানে দেখা যাচ্ছে যে সমর্থন বেশি, এটা ডেফিনেটলি। আর যেটা সেকেন্ড বড় পার্টি আমরা মনে করি, তাদের যে সমর্থনের চেয়ে তাদের সাউন্ডটা বেশি দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে কি, বড় পার্টিটার চ্যালেঞ্জ হবে টু ব্রিং দেয়ার সমর্থকদেরকে ভোটিং কেন্দ্রে, মানে যে পুলিং স্টেশনে। তাইলে হয়তোবা তারা একটা ভালো রেজাল্ট হবে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাসেসমেন্ট, এটা সম্ভাবনা 90%। আর যদি তারা এখানে ফেল করে, দেয়ার মাইড, বিকজ ছোট বা মিডিয়াম পার্টি বলেন আর সেকেন্ড লার্জেস্ট পার্টি বলেন, তাদের লোক কিন্তু যাবে। তো এটা হলো আমাদের সংক্ষেপে ক্লোজিং রিমার্কস। সবসময় কিন্তু ভোটের রেজাল্টটা ডিপেন্ড করে সুইং ভোটার্সদের উপর।
এবার সুইং ভোটার্স কিন্তু বেশি 17 থেকে 18%। সেটাই বললাম, এখন নতুন জেনারেশন বলে কি জি জেনারেশন বলে, তাদের কিন্তু ভোটার নাম্বার অফ মানে ভোটার্স বেশি। তো এই সুইং ভোটাররা কোন পক্ষে গিয়ে ভোট দিবে স্টিল ইন এ কুয়াশা, ইন সাম ফগ এরিয়া আমার কাছে মনে হয়। আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি, এটা কিন্তু কেটে গেছে, এটা ছিল 31%, এখন ইজ কাম ডাউন টু 9% অ্যারাউন্ড। এটা কেটে গেছে, বাট দে ডোন্ট সে তারা কাকে ভোট দিবে এটা বলছেন। সেটাই আমি বললাম যে তারা কাকে ভোট দিবে। যদি ওইটাকেও কনসিডার করে বড় পার্টি কিন্তু আগায় আছে, আমি দেখছি। হ্যাঁ, তবে আমি মনে করি যে সমস্ত কিছুর আগে নির্বাচন বলেন, নির্বাচনে কি সরকার হবে বলেন, তাদের সবার মধ্যে আমার এই কথাটা আমি সব জায়গায় বলি, থাকতে হবে কমিটমেন্ট। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। ইফ দ্যাট উই ক্যান হোল্ড, we can practice, we can prove Bangladesh future is better, otherwise we will be again back to zero. Exactly. দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী এবং মিস্টার কে মুজিবুল হক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আমি একেবারেই যেহেতু শেষ প্রান্তে সময় খুব বেশি নেই, 2-3টে কথা বলি যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে নয়, সবসময় রাজনীতিতে, ব্যক্তি জীবনে, পারিবারিক সামাজিক জীবনে শালীনতা, আমরা শালীনতার বড্ড অভাব দেখছি আমাদের সমাজে, রাষ্ট্রে এখন। এবং সীমা লঙ্ঘন না করা, আমরা সীমা লঙ্ঘন করতে বেশ অভ্যস্ত করছি। এই দুটো জায়গায় মনোযোগ দেওয়া, অবশ্যই নেতৃত্বের ভূমিকার কথা বলেছেন, নেতাদের সবচেয়ে বড় ভূমিকা এটা এই জায়গায় রাখা দরকার। আরেকটা হচ্ছে আমরা নির্বাচন চাই, আদর্শ নির্বাচন যে হচ্ছে না সেটা সবাই এক বাক্যে মেনে নিয়েছেন, তবে তারপরও যেটুকু হচ্ছে কিছু একটা হয়ে যাক, এটাই সবার চাওয়া। যদিও ব্যক্তিগতভাবে আমি ওই দলে নই, কিন্তু সাধারণভাবে সবাই চাইছেন যে কিছু একটা হয়ে যাক, একটা নির্বাচন হয়ে যাক, কিন্তু সেটা যেন শান্তিপূর্ণ হয়, কোনো জীবনের যেন ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়। এটাই সর্বোচ্চ পাওয়া হবে যদি এই নির্বাচনটাকে আমরা 12ই ফেব্রুয়ারির পরে নিয়ে যেতে পারি, অর্থাৎ নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি অতিক্রম করতে পারি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।